Hello students, now I am going to start a new chapter, new lesson, straight line. আমরা স্ট্রেট লাইন বা সরলরেখা নিয়ে আজকে আলোচনা করব। আমরা স্ট্রেট লাইন বা সরলরেখা পড়ব, আর স্ট্রেট লাইন বা সরলরেখার মধ্যে আমাদের এঙ্গেজিং থাকতে লাগবে, ঠিক আছে কথাটা? আমরা নিউ চ্যাপ্টার একটা নতুন স্পিরিট নিয়ে স্টার্ট করতে যাচ্ছি, নতুন চ্যাপ্টার যার নাম হচ্ছে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন বা সরলরেখা আমরা স্টার্ট করতে যাচ্ছি। স্ট্রেট লাইন বা সরলরেখা জিনিসটাকে দেখো, স্ট্রেট লাইন বা সরলরেখা নামের মধ্যে যতটা সরলতা আছে না, এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার মধ্যে এতটা সরলতা নেই। চ্যাপ্টারটার মধ্যে অনেক ঘোরানো ফেরানো কোশ্চেন থাকবে, অনেক ধরনের ডাটা থাকবে, আবার এমনও না যে সে স্ট্রেট লাইন দেখে পুরাই কমপ্লেক্স পার্টও না। এটা তুমি আরামসে সলভ করতে পারবে, বাট এই চ্যাপ্টারের যদি তুমি প্রবলেমসগুলি সলভ করতে যাও, তার জন্য তোমার প্রথম যেটা দরকার হবে না, ধৈর্য দরকার হবে। কেন? কারণ এই চ্যাপ্টারের যে ফর্মুলাসগুলি আছে, এই চ্যাপ্টারের যে প্রপার্টিসগুলি আছে, প্রপার্টিসগুলি ফর্মুলাসগুলি তোমার ভালোভাবে আয়ত্ত রাখতে লাগবে, নিজের মধ্যে রাখতে লাগবে। প্রপার্টিসগুলি ফর্মুলাগুলি ভালোভাবে তোমার শিখতে লাগবে, তোমার এইগুলি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগবে, পুরোপুরি আইডিয়া থাকতে লাগবে। দেন তুমি যে কোনো একটা কোশ্চেন পড়ে বুঝবে সেটার মধ্যে তুমি কি অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কেন করবে, ঠিক আছে? তুমি একটা প্রবলেম কিভাবে সলভ করবে, দেন তুমি তোমার কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি, স্ট্রেট লাইন বা সরলরেখা। তো স্ট্রেট লাইন বা সরলরেখা আমি চাইবো একদম তোমাদের ক্লাস 10 থেকে বেসিক, একদম 10 বা 14 অবধি তোমাদের নলেজ আছে না, একদম বেসিক থেকে আমি একদম শুরু থেকে স্টার্ট করার চেষ্টা করব। তো স্ট্রেট লাইন যেটা আছে না, স্ট্রেট লাইন বা সরলরেখা, এটা অ্যাকচুয়ালি যার পার্ট সেটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রির পার্ট। কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের টপিক হলো স্ট্রেট লাইন। তো এমন না যে ক্লাস 11-এ উঠে তোমরা ফার্স্ট কোঅর্ডিনেট জিওমেট্রির নাম শুনেছো। কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু তোমরা আগেও শুনেছো। কোঅর্ডিনেট জিওমেট্রি তোমরা কোথায় পড়েছো? ক্লাস 10-এ পড়েছো, ক্লাস 9-এ পড়েছো, স্থানাঙ্ক জ্যামিতি যাকে বলা হয়। তো কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 10-এ তোমরা যা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো, সেইখান থেকে আমি রিলেট করে তোমাদের সরলরেখায় নিয়ে আসছি। ক্লিয়ার? তো চলো স্টার্ট করি। তো আমরা জানি সরলরেখার ডেফিনেশন যদি বলি বা স্ট্রেট লাইনের ডেফিনেশন যদি বলি, আমরা ছোটবেলায় যেটা শিখেছি যে কোনো একটা রেখাকে যদি দুই দিক দিয়ে অসীম পর্যন্ত বর্ধিত করা যায়, তবে সেই রেখাকে সরল রেখা বলে। আর শুধু রেখা বা রেখাংশ কাকে বলে? রেখা বা রেখাংশ হলো যে কোনো দুইটা পয়েন্ট আছে, যে কোনো দুইটা পয়েন্টের জয়েনিং লাইন। এবার কথা হলো, আমরা যদি কোনো সরল রেখা আঁকতে চাই না, বা কোনো সরল রেখা আমাদের ড্র করতে লাগে, একটা সরল রেখা আঁকতে গেলে তোমার কি লাগবে? একটা সরল রেখা আঁকতে গেলে তোমার মিনিমাম দুটো বিন্দু লাগবে বা দুইটা পয়েন্ট লাগবে। তোমার যদি দুইটা পয়েন্ট জানা থাকে, দুইটা বিন্দু জানা থাকে, তুমি দুইটা বিন্দুর মাধ্যমে একটা সরলরেখা আঁকতে পারবে। দেখো এখানে আমাদের দুইটা বিন্দু আছে, ভাবো এটা একটা বিন্দু এ বিন্দু, যার স্থানাঙ্ক দেওয়া আছে বা যার কোঅর্ডিনেট দেওয়া আছে x1, y1। এটা একটা পয়েন্ট দেওয়া আছে, এটা বি একটা বিন্দু আছে, যার কোঅর্ডিনেট দেওয়া আছে x2, y2। এবার এ আর বি এই দুইটা পয়েন্টকে আমরা জয়েন করে দিতে পারি। জয়েন করলে কি পেলাম? এটা একটা সরলরেখা পেলাম, এটা একটা রেখা পেলাম। এবার এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যে একটা ডিস্টেন্স আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে আমরা একটা ডিস্টেন্স বার করতে পারি। এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব বার করতে পারি না, আমরা জানি দূরত্ব নির্ণয়ের সূত্র আছে আমাদের, ক্লাস 10-এ আমরা পড়েছিলাম দুইটা বিন্দুর মধ্যে কিভাবে দূরত্ব নির্ণয় করে। দুইটা বিন্দুর মধ্যে যা দূরত্ব হবে সেইটাই হবে এই এবি সরলরেখার লেন্থ বা এবি সরলরেখার দৈর্ঘ্য। এবি সরলরেখার দৈর্ঘ্য বা লেন্থ যদি আমি বার করি না, তাহলে এবি সরলরেখার লেন্থ বার করার ফর্মুলা, যদি তোমার দুইটা বিন্দু বা দুইটা কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে কি হবে? x2 - x1 এর স্কয়ার প্লাস y2 - y1 এর স্কয়ার। ক্লিয়ার কথাটা? x2 - x1 এর স্কয়ার প্লাস y2 - y1 এর স্কয়ার। ওকে, নেক্সট আমরা 2 নম্বরে যাচ্ছি। এবার তোমরা ক্লাস 11-এ আরেকটা জিনিস পড়বে, যেটা তোমরা ক্লাস 10-এ জেনে এসছো, যে দুইটা সরলরেখা, কোনো একটা সরলরেখা যদি থাকে, একটা সরলরেখা যেটা কিনা দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা। ভাবো এ একটা বিন্দু আছে, যার স্থানাঙ্ক আছে x1, y1, বি একটা বিন্দু আছে, তার স্থানাঙ্ক আছে x2, y2। এ আর বি দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাকে পি অন্য একটা তৃতীয় একটা বিন্দু যে কোনো একটা রেশিওতে ডিভাইড করছে। কি করছে? পি একটা বিন্দু যে কোনো রেশিওতে ডিভাইড করছে। যদি পি বিন্দুটা যে কোনো রেশিওতে ডিভাইড করে এবং সেই রেশিওটা যদি m:n হয়, m:n রেশিওতে যদি ডিভাইড করে, তাহলে তুমি যদি তোমার রেশিওটা জানা থাকে, তাহলে তুমি এইখান থেকে পি বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবে। ক্লিয়ার?
পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের তাহলে সূত্রটা কি হবে দেখো, এখানে যেটা বার করছি না, যেটা আমরা পি যে বিন্দুটা আছে না, পি বিন্দুর যে স্থানাঙ্ক বার করছি, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা দুইভাবে বার করতে পারি। দুইভাবে বলতে একটা এমন হতে পারে এ আর বি এর ভিতরে একটা বিন্দু মানে ইন্টারনাল পয়েন্ট যদি পি থাকে, অ্যাকচুয়ালি এই যে ফর্মুলা এটাকে বলা হয় সেকশন ফর্মুলা বা বিভক্তিকরণের সূত্র। সেকশন ফর্মুলা বা বিভক্তিকরণের সূত্র, এই যে পার্টটা, এই পার্টটার নাম হলো সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা বা বিভক্তিকরণের সূত্র, বিভক্তিকরণের সূত্র, বিভক্তিকরণের সূত্র। সেকশন ফর্মুলা বা বিভক্তিকরণের সূত্র জিনিসটা কি, পি কোনো একটা বিন্দু আছে যেটা এ আর বি দুইটা বিন্দুর সংযোজক রেখাকে পি ভিতরে মানে এ আর বি এর ভিতরে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। এ আর বি এর ভিতরে যদি কোনো বিন্দুতে সে বিভক্ত করে, তাহলে এই ফর্মুলাটার নাম হলো ইন্টারনাল সেকশন ফর্মুলা। ইন্টারনাল সেকশন ফর্মুলা, ইন্টারনাল সেকশন ফর্মুলা, ইন্টারনাল সেকশন ফর্মুলা, যার বাংলা নাম অন্তর্বিভক্তিকরণ সূত্র। অন্তর্বিভক্তিকরণ, অন্তর্বিভক্তিকরণ সূত্র। ক্লিয়ার? তো অন্তর্বিভক্তিকরণ সূত্র জিনিসটা কি দেখো, আমরা যদি পি পয়েন্টের স্থানাঙ্ক বার করি না, পি বিন্দুর স্থানাঙ্ক বার করার ফর্মুলা হলো mx2 প্লাস nx1 mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n, কমা my2 প্লাস ny1 ডিভাইডেড বাই m প্লাস n। এই হলো অন্তর্বিভক্তিকরণ সূত্র। সেম ভাবে পি একটা বিন্দু, এই যে পি বিন্দুটা আছে না, পি বিন্দু কিন্তু এদিকে বাইরের দিকেও বিভক্ত করতে পারে। তাহলে এবার কথা হলো পি বিন্দু এদিকে বাইরের দিকে কিভাবে বিভক্ত করবে। পি বিন্দু বাইরের দিকে এইভাবে বিভক্ত করতে পারে, ভাবো এই এ বিন্দু আছে, এ বিন্দু আছে, এ বিন্দু যার স্থানাঙ্ক আছে তোমার x1, y1, এ বিন্দুর স্থানাঙ্ক আছে। ভাবো তোমার কাছে বি বিন্দু আছে, বি বিন্দুর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আছে x2, y2 আছে। এবার বি কে তুমি এ বি এর যে জয়েনিং লাইন আছে না, এটাকে তুমি বর্ধিত করলে, একটা পার্ট পর্যন্ত বর্ধিত করলে বা এক্সটেন্ড করলে। এবার বর্ধিত করে তুমি এইখানে একটা এই বিন্দু পর্যন্ত আসলে এবং যে বিন্দুর স্থানাঙ্ক বা যে বিন্দুটার নাম দিলে তুমি পি, পি একটা বিন্দু। এবার এই বিন্দুটা যদি পি বিন্দু হয় না, তাহলে আমরা কি দেখতে পেলাম, এ আর বি এর জয়েনিং লাইনকে আমরা বর্ধিত করলাম, যেখানে বাইরে একটা বিন্দু পেলাম পি বিন্দু। এবার এখানে যদি রেশিওটা এমন হয় যে এপি ইজ টু বিপি, কি বললাম, এপি ইজ টু বিপি, এই যে এপি ইজ টু বিপি আছে না, এই রেশিওটা যদি তোমার এমন হয় এম ইজ টু এন, যদি এই রেশিওটা এমন হয় এম ইজ টু এন, যেখানে এপি আর বিপি দুইটার মধ্যে পি আছে কমন পয়েন্ট, মানে পি পয়েন্টে বিভক্ত করছে, কাকে বিভক্ত করছে, এবি এর সংযোজক রেখাংশকে কোথায় বিভক্ত করছে, বাইরের দিকে বিভক্ত করছে। যদি এবি রেখাংশের বাইরে বিভক্ত করে, তাহলে এই ফর্মুলার নাম হলো এক্সটার্নাল সেকশন ফর্মুলা। এক্সটার্নাল সেকশন ফর্মুলা যা বা যাকে আমরা বলি বহির্বিভক্তিকরণ সূত্র, ঠিক আছে। এক্সটার্নাল সেকশন ফর্মুলা, এক্সটার্নাল সেকশন ফর্মুলা, এক্সটার্নাল সেকশন ফর্মুলা বা বহির্বিভক্তিকরণ সূত্র, বহির্বিভক্তিকরণ সূত্র। বহির্বিভক্তিকরণ সূত্রটা কি তাইলে, এক্সটার্নাল সেকশন ফর্মুলা বা বহির্বিভক্তিকরণ সূত্রটা কি, সেম এইটার মতো সেম, জাস্ট এখানে যেটা প্লাস আছে প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হবে। তাহলে কি হবে বলো, mx2 মাইনাস nx1 ডিভাইডেড বাই m মাইনাস n, কমা my2 মাইনাস ny1 ডিভাইডেড বাই m মাইনাস n। ঠিক আছে, স্থানাঙ্ক তো সেই জন্য কমা কমা দিয়ে হবে। এবার নেক্সট হচ্ছে, আমরা যদি আরেকটা জিনিস আলোচনা করি, দুইটা বিন্দু এ বি দেওয়া আছে, এ আর বি দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। ভাবো কোনো একটা সরলরেখার উপর দুইটা বিন্দু দেওয়া আছে এ বি। এবার এ বি যে বিন্দুটা দেওয়া আছে না, এ বি এর মাঝখানে একদম মধ্যবিন্দু আছে, একটা বিন্দু পি আছে, পি একটা মধ্যবিন্দু একদম মাঝখানে আছে এই বিন্দুটা, এটা একদম মিডলে আছে, একদম মিড পয়েন্ট যাকে বলা হয়, ঠিক আছে, পি মধ্যবিন্দু। তাহলে পি যদি মধ্যবিন্দু হয়, তাহলে কিন্তু আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারি। পি বিন্দুর স্থানাঙ্ককে এমনি বার করতে পারি বলো, পি বিন্দুর তবে স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, কমা y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। বুঝা গেছে গো?
পি একটা বিন্দু আছে, পি বিন্দু যদি এ বি এর মধ্যবিন্দু হয় বা মিড পয়েন্ট হয় তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবো। পি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, পি এ বি এর মধ্যবিন্দু বা মিড পয়েন্ট যদি মধ্যবিন্দু বা মিড পয়েন্ট হয় তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বার করতে পারবো। পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের ফর্মুলাটা কি হবে তবে x1 + x2/2 y1 + y2/2। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কিন্তু এখান থেকেই আসছে, ইন্টারনাল সেকশন ফর্মুলা থেকেই আসছে। কেমনে আসছে? পি যদি মধ্যবিন্দু হয় তাহলে আমরা বলতে পারি এই যে অ্যাপি ডিসটেন্স আর পিবি ডিসটেন্স, এই ডিসটেন্সগুলি সমান হবে। আর যদি অ্যাপি ডিসটেন্স আর পিবি ডিসটেন্স সমান হয় তখন যখন তুমি m:n বের করবে না তখন রেশিওটা কত হবে বলো 1:1 হবে, কারণ সেম হওয়ার কারণে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 1:1 হবে। তার মানে আমরা m এর জায়গায় কত বসাতে পারি বলো 1, n এর জায়গায় কত বসাতে পারি বলো 1। তাহলে এই ইন্টারনাল সেকশনে m এর জায়গায় 1, n এর জায়গায় 1 লিখলে তবে কত হয় x1 + x2 / 1 + 1 2, এই যে x1 + x2 / 2। সেই m এর জায়গায় 1, n এর জায়গায় 1 লিখলে y1 + y2 / 1 + 1 2। বুঝা গেছে কথা? তাহলে এই হলো আমরা এই ইন্টারনাল সেকশন ফর্মুলা থেকে আমরা মধ্যবিন্দু বার করতে পারি। কোনো দুইটা বিন্দু যদি জানা থাকে কোনো একটা সরলরেখার উপর, সেই সরলরেখার আমরা মধ্যবিন্দু বার করতে পারি এবং এগুলি আমরা অলরেডি ক্লাস 10 এ জানি, ক্লাস 10 এ পড়া হয়েছে এগুলি। দেন আমরা আরেকটা জিনিসও জানি, যদি কোনো একটা ত্রিভুজ, ঠিক আছে তোমরা দেখো এটাও পড়েছো, কোনো একটা ত্রিভুজ দেওয়া আছে তোমাকে এবং সেই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু তোমার জানা আছে। কোনো একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের উপর তিনটা শীর্ষবিন্দু আছে। এটা একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, এটা একটা পয়েন্ট আছে সি পয়েন্ট, এ বি সি তিনটা পয়েন্ট তোমার জানা আছে। এবার এ পয়েন্টের যেটা শীর্ষবিন্দু আছে তার স্থানাঙ্ক আছে x1, y1। বি বিন্দু যেটা আছে তার যে শীর্ষ আছে এটা আছে কত x2, y2। সি বিন্দু যেটা আছে সেটা আছে x3, y3। তো তোমার যদি তিনটা বিন্দু জানা থাকে তাহলে তুমি কি বার করতে পারবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করতে পারবে। ঠিক আছে কথাটা? তাহলে এটাকে আমরা নাম্বার দিয়ে দিলাম, 4 নাম্বার দিয়ে দিলাম। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কেমনে বার করতে পারি? তো আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু মডিউলাস x1 ইন্টু y2 - y3 প্লাস x2 ইন্টু y3 - y2, y3 - y1 প্লাস x3 ইন্টু y1 - y2। বুঝা গেছে বলো? আমাদের যদি তিনটা যে কোনো বিন্দু জানা থাকে আর সেই তিনটা বিন্দু দিয়ে যদি কোনো একটা ত্রিভুজ গঠিত হয় তাহলে আমরা কিন্তু সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় বা সেই ত্রিভুজের এরিয়া নির্ণয়, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা কিন্তু এরকম হয়, হাফ মড x1 ইন্টু y2 - y3 প্লাস x2 ইন্টু y3 - y1 প্লাস x3 ইন্টু y1 - y2। এবার যদি তুমি ফর্মুলাটা মনে না থাকে তাহলে কেমনে মনে রাখবে দেখো, তুমি x1, x2, x3 এই তিনটা পয়েন্ট ভাবো সাইক্লিক অর্ডারে আছে, পরপর আছে। ঠিক আছে কথাটা? এবার তুমি প্রথমটার থেকে x1 বাদ দিয়ে দাও, এই যে সামনে x1 আছে আর ব্র্যাকেটের ভিতরে যেগুলি লাগবে সেগুলি y দিয়ে লিখবে। তাহলে এই যে সাইক্লিক অর্ডারে আগে x2 আসছে দেন x3 আসছে, তাহলে লিখো এটা y দিয়ে লিখো, y2 - y3। দেন কত আসছে বলো x2 আসছে, তারপর আগে x3 আসছে দেন x1 আসছে, তাহলে লিখো y3 - y1। তারপর কি হবে x3 ইন্টু y1 - y2, এইটা হবে এবং এই সবটা কি হবে মডের মধ্যে হবে। বুঝা গেছে কথা? এই হলো আমরা কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল এইরকম ভাবে বার করতে পারি। নেক্সট আরেকটা ব্যাপার আমরা আগে জেনে এসেছি কোঅর্ডিনেট জিওমেট্রির মধ্যে, তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত। ঠিক আছে? এবার কথা হলো সমরেখ জিনিসটা কি অ্যাকচুয়ালি? ভাবো তিনটা বিন্দু আছে, যে কোনো তিনটা বিন্দু আছে, এ বি সি তিনটা বিন্দু আছে, যে কোনো তিনটা বিন্দু আছে। তাহলে তিনটা বিন্দু সমরেখ আমি কোন সময় বলতে পারি? তিনটা বিন্দু এবিসি কে আমরা সমরেখ তখন বলতে পারি যদি তিনটা বিন্দু একই সরলরেখায় থাকে, ঠিক না? তিনটা বিন্দু যদি একই রেখার মধ্যে থাকে বা একই সরলরেখার মধ্যে থাকে, লাইজ অন এ সেম লাইন, একটা একই রেখার মধ্যে বা একটা লাইনের মধ্যে থাকে, তবে আমরা ওই তিনটা বিন্দুকে কোলিনিয়ার বা সমরেখ বলতে পারি। ঠিক আছে? ওই তিনটা বিন্দুকে আমরা বলতে পারি সমরেখ বা কোলিনিয়ার বলতে পারি। তো তিনটা পয়েন্ট কোলিনিয়ার হওয়ার জন্য কন্ডিশনটা কি? তিনটা পয়েন্ট কোলিনিয়ার হওয়ার অনেকগুলি কন্ডিশন আছে, সমরেখ দেখানোর আছে না, অনেক কন্ডিশন আছে, অনেক কন্ডিশন।
তো অনেক কন্ডিশনের মধ্যে আমরা তো সবগুলি কন্ডিশন স্টেপ বাই স্টেপ পড়বো। এখন আমি আপাতত তোমাকে 2-3টা কন্ডিশন দেখাচ্ছি। ফার্স্ট 1 নম্বর কন্ডিশন হলো, যদি তুমি দেখাতে পারো এখান থেকে ডিসটেন্স ফর্মুলা দিয়ে AB প্লাস VC ইকুয়াল টু AC হয়, এটা ডিসটেন্স ফর্মুলা, ঠিক আছে? যদি দূরত্ব নির্ণয়ের সূত্র ব্যবহার করে বলে তবে তুমি এটা দেখাতে পারো যে AB এর দূরত্ব আর VC এর দূরত্বের যোগফল যদি AC এর দূরত্বের সমান হয়, তার মানে আমি বলতে পারি যে ABC বিন্দু তিনটা একই সরল রেখায় আছে বা একটা লাইনের মধ্যে আছে, তবে আমি ABC কে কোলিনিয়ার বলতে পারি। বুঝা গেছে? নাম্বার 2, এবার এইখানের কথা বলছি, 1 নাম্বারটার কথাই বলছি। এবার যদি মনে করো বি পয়েন্টটা এই লাইনের উপরে না থাকতো, ABC লাইনের উপরে না থাকতো, সাপোজ ভাবো এই আছে A পয়েন্ট, এই আছে C পয়েন্ট, বি পয়েন্টটা C এর উপরে নাই, আলাদা একটা পয়েন্ট আছে। যদি বি পয়েন্টটা আলাদা একটা পয়েন্ট হয়, তাহলে এর সাথে V কে জয়েন করলাম, V এর সাথে C কে জয়েন করলাম, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, AB প্লাস BC, AB প্লাস BC অলওয়েজ গ্রেটার দ্যান AC, বিকজ কেন? আমরা এটা ট্রায়াঙ্গেল থেকে জানি, ট্রায়াঙ্গেলের ল থেকে জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এখানে যেহেতু 3টা বিন্দু একই সরলরেখায় আছে, তাহলে কি হচ্ছে বলো? এই বিন্দুটা এই সরলরেখার উপরে এসে পড়ছে, আর যেহেতু এই সরলরেখার উপরে এসে পড়ছে না, তাহলে আমরা বলতে পারি AB প্লাস BC ইকুয়াল টু AC হবে। যদি গ্রেটার দেন হতো তাইলে কিন্তু এটা সমরেখা হতো না, তখন কি হতো? তখন দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়ে যেত, আর যদি বৃহত্তর হতো তাহলে সেটা ট্রায়াঙ্গেল হতো। যদি ট্রায়াঙ্গেল না হয়, মানে যদি AB প্লাস BC AC এর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা কোনো ত্রিভুজ গঠন করবে না, ABC 3টা বিন্দু একই সরলরেখার উপরে আছে। বুঝা গেছে কথাটা? নেক্সট হলো, আমরা যদি এইটা দেখাতে পারি যে AB is to BC, এই যে রেশিওগুলি আছে না AB is to BC, এটা যদি আমরা কোনো সরল অনুপাত বা সিম্পল রেশিও দেখাতে পারি, ঠিক আছে? সরল অনুপাত বা সিম্পল রেশিও কোনো দেখাতে পারি, তবে আমরা এই জিনিসটাকে কি বলতে পারবো? তবে আমরা কোলিনিয়ার বলতে পারবো, ঠিক আছে? সিম্পল রেশিও যদি দেখাতে পারি তবে এটাকে আমরা কোলিনিয়ার বলতে পারবো। নেক্সট হলো নাম্বার 3 হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC। ট্রায়াঙ্গেল ABC এর যে এরিয়া বা ক্ষেত্রফল, এটাকেও যদি তুমি 0 দেখিয়ে দাও, তবেও তুমি বলতে পারবে যে ABC বিন্দু 3টা সমরেখ বা কোলিনিয়ার। ক্লিয়ার? বুঝতে কোনো প্রবলেম আছে? আই থিঙ্ক বুঝা গেছে। আমরা 3টা বিন্দুকে কোলিনিয়ার তখন বলতে পারি যদি AB প্লাস BC ইকুয়াল টু AC হয়, অথবা যদি অনুপাতটা সরল অনুপাত হয়, অথবা ABC দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়। তো নেক্সট আমরা যেটাতে যাচ্ছি না, আমরা এইগুলি এখন অবধি যা পড়লাম না, এগুলি হলো বেসিক পার্ট। বেসিক পার্ট মানে যেগুলি আমরা অলরেডি ক্লাস 10-এও পড়ে এসেছি। আমরা এবার স্ট্রেট লাইনের মধ্যে আর একটু সামনের দিকে একটু নতুন টপিক নিয়ে আলোচনা করছি। নতুন টপিক মানে আমরা স্লোপ বা প্রবণতা বা নতি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো আমাদের প্রথম জানতে লাগবে স্লোপ বা প্রবণতা বা নতি কি। আর স্লোপ, প্রবণতা বা নতি জানার জন্য না তোমার এর আগে আরেকটা জিনিস সম্পর্কে জানতে লাগবে, যেটাকে বলা হয়, বাংলাতে বলা হয় আনতি, অথবা ইংরেজিতে বলা হয় ইনক্লাইনেশন। ইনক্লাইনেশন, তাহলে ইনক্লাইনেশন বা আনতি সম্পর্কে তোমার আগে জানতে লাগবে। তো ইনক্লাইনেশন বা আনতি কি? ইনক্লাইনেশন কথার মানে হলো কোনো একটা কিছু কতটুকু ঝুঁকে আছে। মনে করো আমি এরকম ঝুঁকে আছি, তো কতটুকু ঝুঁকে আছি? একটা ঝুঁকে থাকার তো একটা অ্যাঙ্গেল আছে না, এরকম ভাবে ঝুঁকে আছি, তো ঝুঁকে থাকার তো একটা অ্যাঙ্গেল আছে না, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ইনক্লাইনেশন বা আনতি, ঠিক আছে? তো আনতি বা ইনক্লাইনেশন মানে হলো গিয়ে, ভাবো আমাদের এরকম এক্স এক্সিস ওয়াই এক্সিস আছে, এক্স এক্সিস ওয়াই এক্সিসের উপরে কোনো একটা লাইন আছে, যে কোনো একটা লাইন আছে, এবং সেই লাইনটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ঝুঁকে আছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ঝুঁকে আছে। যদি কোনো একটা লাইন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ঝুঁকে থাকে, তাহলে সেই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি আনতি বা ইনক্লাইনেশন। বুঝা গেছে বলো? যে অ্যাঙ্গেল করে ঝুঁকে থাকবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতে পারি? আনতি বা ইনক্লাইনেশন বলতে পারি। এবার আমরা এখান থেকে কি বার করতে যাব? এই আনতি বা ইনক্লাইনেশন যদি জানা থাকে, এখান থেকে আমরা স্লোপ বা প্রবণতা বা নতি জানতে যাব। স্লোপ বা প্রবণতা বা নতি জিনিসটাকে, স্লোপ বা প্রবণতা বা নতি হলো কোনো একটি সরল রেখা, যে কোনো একটি সরল রেখা, কোনো একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে বা ধনাত্মক অ্যাঙ্গেল যেটা তৈরি করে। কারণ আমরা জানি যদি ধনাত্মক অ্যাঙ্গেল তৈরি করে না, ধনাত্মক অ্যাঙ্গেল যেটা তৈরি করবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজই হবে, বিকজ ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা তো নেগেটিভ হবে না, তো ক্লকওয়াইজ কোনো অ্যাঙ্গেল তৈরি করবে না। তো অ্যাঙ্গেলটা কোথায় তৈরি করবে বলো? অ্যাঙ্গেলটা নিশ্চয়ই পজিটিভ ডিরেকশনের সাথে এবং অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল তৈরি করবে, বিকজ অ্যান্টি ক্লকওয়াইজ যখন অ্যাঙ্গেলটা তৈরি করবে তখন সেই অ্যাঙ্গেলটা পজিটিভ হবে।
তাহলে আমরা বলতে পারি কোনো একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি ইনক্লাইনেশন বা আনতি। কি বললাম? কোনো একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি ইনক্লাইনেশন বা আনতি। এবার প্রবণতা বা নতি কি? কোনো একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্ট বা তার ট্যানের মানকে আমরা বলি তার প্রবণতা। বোঝা গেছে কথাটা? তার মানে কোনো একটি সরলরেখা যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে কোনো একটা সরলরেখার প্রবণতাকে আমরা m সাইন দিয়ে ডিনোট করি। m মানে কি বোঝায়? সরলরেখাটির প্রবণতা বোঝাবে, ঠিক আছে? m সাইন দিয়ে প্রবণতা বা নতিকে ডিনোট করি বা স্লোপকে ডিনোট করা হয় m দিয়ে। তো m ইকুয়াল টু কি বোঝাবে বলো? tan থিটা। যদি কোনো একটি সরলরেখা x অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে তবে তার স্লোপ হবে tan থিটা। যদি কোনো একটি সরলরেখা বা কোনো একটি স্ট্রেট লাইন x অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে m ইকুয়াল টু কত হবে? tan 30। tan 30 মানে কত? 1/√3। যদি কোনো একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তবে তার প্রবণতা কত হবে? tan 45। tan 45 মানে কত? 1। বুঝা গেছে? তার মানে আমরা কি বুঝলাম? কোনো একটি সরলরেখার আমরা প্রবণতা বার করতে পারবো। এবার কোনো সরলরেখা যদি আমরা প্রবণতা বার করতে যাই না, কোনো সরলরেখা প্রবণতা বার করার জন্য আমার জানা দরকার যে সেই সরলরেখা বা সেই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড হয়ে আছে বা কত অ্যাঙ্গেল তৈরি করছে। বুঝা গেছে কথা? প্রবলেম আছে কিছু? বাস আমরা তারপরে এরপরের ব্যাপারে যাচ্ছি। ওকে, তাহলে এবার কথা হলো আমরা তো জানি যে m ইকুয়াল টু পেয়ে গেলাম তাহলে কি? tan থিটা। তাহলে আমাদের অ্যাঙ্গেল জানা থাকলে আমি এখানে জাস্ট বসিয়ে দেবো, tan এর ওইটার ভ্যালু বের করে দেবো, আমাদের স্লোপ বা প্রবণতা বেরিয়ে আসবে। এবার স্লোপ বা প্রবণতা তো বেরিয়ে আসলো, এবার দেখো স্লোপ বা প্রবণতার ভ্যালুটা তাহলে কার উপর ডিপেন্ড করছে বলো? থিটার উপর ডিপেন্ড করছে, ঠিক কিনা? এবার যদি থিটার উপর ডিপেন্ড করে না, থিটার ভ্যালু কত থেকে কত অবধি হতে পারে বলো? থিটার ভ্যালু এখানে থিটা যে আসবে না, থিটার ভ্যালু কত থেকে কত অবধি আসতে পারে ম্যাক্সিমাম? যেমন দেখো, মনে করো এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটাকে আমি শুইয়ে দিচ্ছি, এইটার প্রক্সি হিসাবে এই স্ট্রেট লাইনটা কাজ করছে। মানে এই যে মার্কারটা, এই মার্কারটা পাবো এই স্ট্রেট লাইনের প্রক্সি। মানে এটাকে দিয়ে আমি বুঝাচ্ছি, বিকজ এটাকে তো আমি মুভ করতে পারবো না এখানে, তো এই মার্কারটা দিয়ে মুভ করে বুঝাচ্ছি যে এই স্ট্রেট লাইনটাকে, ঠিক আছে? তো এই স্ট্রেট লাইনটা যখন এইরকম এক্স অ্যাক্সিসের উপরে আছে তখন সে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে 0 অ্যাঙ্গেল তৈরি করছে, 0 ডিগ্রি তো তৈরি করছে। এবার সে যখন মুভ করছে, এরকম মুভ করতে করতে তার অ্যাঙ্গেলটা কি হচ্ছে? বাড়ছে। বাবু 30 ডিগ্রি হচ্ছে, দেন 60 ডিগ্রি হচ্ছে, দেন 90 ডিগ্রি হচ্ছে, এরকম করতে করতে বাড়ছে। তো এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেলটা বাড়তে কত হলো বলো? এরকম করে 180 হলো। তো 180 কিন্তু হবে না, জাস্ট 179 অবধি হবে। যখন 180 হবে তখন সে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 180 থেকে কম হবে, ঠিক আছে? আবার যখন 180 হবে তখন কিন্তু অ্যাঙ্গেলটা 0 হয়ে যাবে। তারপরে আবার কি হবে? 180 থেকে যখন বাড়বে না, 180 থেকে তোমার যখন অ্যাঙ্গেলটা বাড়বে তখন তুমি যখন এই যে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যাঙ্গেল নেবে তখন কিন্তু আবার এই মাথাটা চলে আসবে। মানে এই যে সাইডটা এরকম ছিল, ঘুরতে ঘুরতে আসলো, এবার পিছন মাথাটা কিন্তু সামনের দিকে চলে আসছে। তো তোমার যখন অ্যাঙ্গেলটা এবার সে তৈরি করছে না, এবার যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা কত আসছে বলো? সেই অ্যাঙ্গেলটা তোমার আসছে যে এইবার এই যে অ্যাঙ্গেলটা এইরকম ভাবে মেজারমেন্টটা আসছে এবং এইটা লেস দেন 180 ডিগ্রি হচ্ছে। আবার যখন সেটা বাড়তে এরকম ভাবে বাড়তে থাকবে, এটা আবার 179 অবধি হবে, দেন তারপরে 0 পরে যখন আবার আমরা কাউন্ট করবো অ্যাঙ্গেলটা না, তখন কিন্তু এই দিক দিয়ে মাপ কাউন্ট করবো না, তখন আবার এই মাথাটা উঠে যাবে, তখন আবার এই মাথাটা দিয়ে হবে যে এই মাথাটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমি কি বুঝাতে চাইছি? আমি বলতে চাইছি যে তোমার অ্যাঙ্গেলের যে ভ্যালুটা না, সেটা 0 ডিগ্রির থেকে বড় হয় এবং 180 থেকে কম হয়। বুঝা গেছে কথাটা? এই যে থিটার ভ্যালুটা, অ্যাঙ্গেলের ভ্যালুটা কোনো একটি সরল রেখা এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে বা কোনো একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করতে পারে সেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ডিগ্রি বাট লেস দেন 180 ডিগ্রি। বুঝা গেছে? তো এইবার এটাকে আমি 3টা পার্টে ডিভাইড করতে পারি। কেমন 3টা পার্টে ডিভাইড করতে পারি? আমরা বলতে পারি যে থিটার ভ্যালু তাইলে লেস দেন 90 হতে পারে, 90 ডিগ্রির থেকে ছোট হতে পারে। আবার থিটার ভ্যালু ইকুয়াল টু 90 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রিও আসতে পারে। আবার এমনও হতে পারে থিটার ভ্যালু গ্রেটার দেন 90 ডিগ্রি হতে পারে, মানে 90 ডিগ্রির থেকে বেশিও হতে পারে।
যদি থিটার ভ্যালু 90 ডিগ্রির থেকে কম হয় তবে আমাদের ট্যান থিটা কত হবে? যদি থিটার ভ্যালু 90 ডিগ্রির থেকে কম হয়, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে কম হয় তাহলে আমরা বলতে পারি থিটা যখন লেস দেন 90 না, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রির থেকে কম, থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে কম হয় তাহলে দেখো ভাই থিটাটা কোন কোয়াড্রেন্টে লাইজ করছে। থিটার থেকে যখন 0 থেকে 90 এর মধ্যে যখন হবে থিটার ভ্যালু, তাহলে থিটা লাইজ ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক কিনা বলো? থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে, আর থিটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করে না, দেন তোমার ট্যান থিটার যে ভ্যালুটা আসবে, ট্যান থিটা কি আসবে বলো? পজিটিভ ভ্যালু আসবে। ট্যান থিটা অলওয়েজ, বিকজ ফার্স্ট কোয়াড্রেন্টে অল আর পজিটিভ, সাইন ট্যান কস ট্যান কোসেক সেক সবগুলি পজিটিভ না, তাহলে এই যে ট্যান থিটা আসবে না, ট্যান থিটা কি আসবে বলো? পজিটিভ আসবে। তাহলে আমরা বলতে পারি থিটার ভ্যালু যদি লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে আমি বলতে পারি যে থিটার ভ্যালু গ্রেটার দেন 0 হবে। গ্রেটার দেন 0 মানে কি আসবে? পজিটিভ ভ্যালু আসবে। থিটা একটা পজিটিভ ভ্যালু আসবে, বুঝা গেছে কথাটা? থিটা গ্রেটার দেন 0 হবে বা ট্যান থিটা গ্রেটার দেন 0 হবে। ট্যান থিটা গ্রেটার দেন 0 হবে মানে ট্যান থিটার ভ্যালু পজিটিভ আসবে যদি থিটা লেস দেন 90 ডিগ্রি হয়। এবার থিটার ভ্যালু যদি ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তবে ট্যান থিটার ভ্যালু আমরা যেটা পাবো না, ট্যান থিটার ভ্যালু কত পাবো জানো? আনডিফাইন্ড পাবো। আনডিফাইন্ড মানে অসংজ্ঞাত, মানে যার ভ্যালু আমি কোনদিনও বার করতে পারবো না। আনডিফাইন্ড, যার ভ্যালু বার করা যায় না, আনডিফাইন্ড, অসংজ্ঞাত। নেক্সট হলো থিটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় না, থিটার ভ্যালু যদি 90 থেকে বেশি হয়, থিটার ভ্যালু যদি 90 থেকে বেশি হয় তাহলে ট্যান থিটা আমার কোন কোয়াড্রেন্টে চলে যাবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। 90 থেকে বেশি মানে 90 থেকে 180 এর ভিতরে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট। থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে তাহলে ট্যান থিটা কি হবে বলো? থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে লাই করে তাহলে ট্যান থিটা আসবে নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি ট্যান থিটার ভ্যালু লেস দেন 0। তাহলে ট্যান থিটা যদি লেস দেন 0 হয় তার মানে আমি বলতে পারি কি ট্যান থিটার যে ভ্যালুটা আসবে না সেটা একটা নেগেটিভ ভ্যালু আসবে, বুঝা গেছে কথাটা? ট্যান থিটার ভ্যালু কি আসবে বলো? নেগেটিভ ভ্যালু আসবে। ট্যান থিটা কোন সময় নেগেটিভ হবে? যদি থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়। ট্যান থিটা কোন সময় পজিটিভ আসবে? যদি থিটা লেস দেন 90 ডিগ্রি হয়। ট্যান থিটা কোন সময় আনডিফাইন্ড আসবে? যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের এই কনসেপ্টগুলি জানা দরকার ছিল, ঠিক আছে? এই জিনিসগুলি জানা দরকার ছিল, বিকজ আমাদের ট্যান থিটা কি রকম ভাবে ট্যান থিটার ভ্যালুটা পজিটিভ বা কোন সময় তুমি যে স্লোপটা পাবে বা প্রবণতা পাবে, প্রবণতা কোন সময় তোমার পজিটিভ আসবে, কোন সময় নেগেটিভ আসবে, কোন সময় আনডিফাইন্ড আসবে, সেটা তুমি কিন্তু থিটার মানে ভ্যালুর উপর ডিপেন্ড করে বলতে পারবে। আবার আরেকটা কথা আছে কি জানো? আরেকটা আছে যে তোমার এই যে তুমি কোন একটা স্ট্রেট লাইন ড্র করছো, এই যে স্ট্রেট লাইন ড্র করা হলো না, স্ট্রেট লাইনটা তো এখানে থিটা অ্যাঙ্গেল তৈরি করা হলো, এরকম দেখানো হয়েছে। এবার এই স্ট্রেট লাইনটা কিন্তু এক্স অ্যাক্সিসের প্যারালালও হতে পারবে কোন সময়, আবার কোনো সময় কিন্তু এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলারও হতে পারবে। কোনো সময় এমন হতে পারবে যে সে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, আবার কোনো সময় এমন হতে পারবে যে সে পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস। চলো তাহলে আমি দুইটা ফর্ম এঁকে দেখাই। মনে করো এইরকম আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস এক্স ও এক্স ড্যাশ, দেন ওয়াই অ্যাক্সিস ওয়াই ও ওয়াই ড্যাশ। ক্লিয়ার? এবার যে এক্স অ্যাক্সিস আছে না, এক্স অ্যাক্সিস কি আছে? প্যারালাল টু এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা স্ট্রেট লাইন ড্র করলাম, ঠিক আছে? যে স্ট্রেট লাইনটা চলো অন্য একটা কালার দিয়ে ড্র করে দেখাচ্ছি, অন্য একটা কালার দিয়ে, যাতে তোমরা বুঝতে পারো যে এটা স্ট্রেট লাইন, এটা আর কোনগুলি অ্যাক্সিসের লাইন, ঠিক আছে? এটা স্ট্রেট লাইন আর এগুলি হলো অ্যাক্সিসের লাইন। তাহলে এই যে ব্লু কালারের লাইনটা আছে না, এটা কি আছে? এখানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস আছে। আবার সাইডে আরেকটা ডায়াগ্রাম ড্র করে দেখাচ্ছি, যেখানে সেম এক্স অ্যাক্সিস আছে এক্স ও এক্স ড্যাশ, আর একটা ওয়াই অ্যাক্সিস আছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এবার একটা লাইন ড্র করলাম, যে লাইনটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করলাম। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল দুইটা ডিফারেন্ট লাইন ড্র করে আমি তোমাদের কি দেখাতে চাইছি? আমি তোমাদের দেখাতে চাইছি কোনো একটা লাইন যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় তাহলে সেটা কত অ্যাঙ্গেল তৈরি করবে বলো? সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করবে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, ঠিক আছে? যদি 0 অ্যাঙ্গেল তৈরি করে তাহলে এখান থেকে আমরা যে স্লোপ বার করবো না, m ইকুয়াল টু tan 0, tan 0 মানে কত হবে? 0 হবে। তার মানে আমরা বলতে পারি if a line is parallel to x-axis then m equal to 0, m equal to 0 মানে তার স্লোপটা 0 হবে, বুঝা গেছে? আবার এইটাও বলতে পারি if a line perpendicular to x-axis, যদি x-axis এর পারপেন্ডিকুলার কোন একটা লাইন হয় না, তাহলে যেটা ইনক্লাইনেশন তৈরি হচ্ছে, ইনক্লাইনেশনটা কত তৈরি হচ্ছে? ইনক্লাইনেশনটা তাইলে 90 ডিগ্রি তৈরি হচ্ছে।
কোনো একটা লাইন যদি পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হয় তাহলে যে ইনক্লাইনেশন তৈরি করছে, ইনক্লাইনেশনটা কত তৈরি করছে বলো? ইনক্লাইনেশনটা তোমার 90 ডিগ্রি তৈরি করছে। তবে এখান থেকে তুমি স্লোপ কত বার করতে পারবে? তবে এখান থেকে তুমি যখন স্লোপ বার করবে না, m equal to tan 90 ডিগ্রি হবে। m equal to tan 90, tan 90 মানে কত? আনডিফাইন্ড। তার মানে আমরা বলতে পারি কোনো একটা লাইন যদি পারপেন্ডিকুলার টু এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হয়, তবে সেই লাইনের স্লোপটা কি হবে? তবে সেই লাইনের স্লোপটা হবে আনডিফাইন্ড, মানে তখন আমি সেই লাইনের স্লোপ বার করতে পারবো না। কোন লাইনের স্লোপ বার করতে পারবো না? তাহলে 0 থেকে 180 এর মধ্যে এমনও লাইন থাকবে যেই লাইনের স্লোপ ডিফাইন করা আমাদের কাছে পসিবল না। সেই লাইনটা হলো যেটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, সরি এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হবে বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে। যেই লাইনটা এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার আছে সেই লাইনটাই তো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। তাহলে যদি কোনো একটা লাইন এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হয় অথবা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়, তার মানে সেই লাইনের স্লোপ আমরা কত বলতে পারি? আনডিফাইন্ড, মানে সেই লাইনের স্লোপ আমরা বাড়ি করতে পারবো না। ওকে, নেক্সট। এবার কথা হলো কোনো একটা লাইনের স্লোপ নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম, ঠিক আছে? তো লাইনের স্লোপ নিয়ে যে কথা বলছি, এবার ঘটনা হলো যে কোনো একটা লাইনের স্লোপ আমরা কি শুধুমাত্র কি অ্যাঙ্গেলের মাধ্যমেই বার করতে পারি বা শুধু অ্যাঙ্গেল জানা থাকলেই বার করতে পারি? অ্যাঙ্গেল যদি আমাদের কোনো অ্যাঙ্গেলের কোনো লাইনের মধ্যে আমাদের মনে করো জানা নাই যে সে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে কি আমাদের কাছে আর কোনো রাস্তা নেই যে আমরা সেই রাস্তা দিয়ে বা সেই ফর্ম দিয়ে বা সেই ফর্মুলা দিয়ে আমরা তার স্লোপ বার করতে পারি? এমনকি আমাদের কাছে কোনো রাস্তা আছে তাহলে যেটা দিয়ে আমি তার স্লোপ বার করতে পারবো যদি আমাদের অ্যাঙ্গেল জানা না থাকে? দেখি আমরা। ভাবো তোমাকে একটা লাইন দেওয়া আছে, আমি দেখি আর কোনো রাস্তা আছে কিনা। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করলাম, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার ভাবো কোনো একটা লাইন ড্র করছি, এরকম একটা লাইন আছে। এবার এই লাইনের উপর ভাবো দুইটা পয়েন্টও আছে, এটা একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, যে পয়েন্টের কোঅর্ডিনেট এমন আছে x1, y1। আরেকটা ভাবো একটা পয়েন্ট আছে যে এটা ভি পয়েন্ট আছে, বি পয়েন্টের কোঅর্ডিনেট কত আছে x2, y2। এরকম দুইটা পয়েন্ট আছে তোমার। এবার এই লাইনের উপরে দুইটা পয়েন্ট শুধু দেওয়া আছে, তোমাকে বলেনি যে সে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে তোমাকে যদি না বলে সে এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে তুমি কি তার স্লোপ বার করতে পারবে? ওই লাইনটার স্লোপ বার করতে পারবে? চলো দেখি। অ্যাকচুয়ালি এই যে এ লাইন, এ যে একটা পয়েন্ট আছে না, এ পয়েন্টের কোঅর্ডিনেট কত আছে x1, y1। তার মানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে সেটা অরিজিন থেকে এই বরাবর যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি তাহলে বোঝাচ্ছে সে অরিজিন থেকে এই বরাবর সে x1 ডিস্টেন্স গেছে এবং এই বরাবর সে y1 ডিস্টেন্স গেছে। ক্লিয়ার কথাটা? এই বরাবর x1 গেল এবং এই বরাবর y1 গেল। আবার সেম ভাবে এই যে এখানে একটা পয়েন্ট আছে v, তার মানে কি বুঝছি? এটা অরিজিন থেকে এই বরাবর x2 ডিস্টেন্স গেছে, এই বরাবর x2 একটা ডিস্টেন্স গেছে, আবার এই বরাবর কতটা উঠলো বলো? এই বরাবর y2 ডিস্টেন্স উঠেছে। এই বরাবর x1 গেছে, এই বরাবর y1 উঠেছে, তবে সেই পয়েন্টটা হয়েছে x1, y1। আর অরিজিন থেকে x বরাবর x2 গেছে, y বরাবর y2 উঠেছে, তবে পয়েন্টটা উঠেছে x2, y2। ক্লিয়ার? এবার আমরা এই যে পয়েন্টটা আছে এ পয়েন্ট দিয়ে এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করতে পারি। ঠিক আছে কথাটা? এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন ড্র করব। এবার দেখো এই যে ডিসটেন্সটা আছে, এই যে লাইনের ডিসটেন্সটা, এই লাইনের ডিসটেন্সটা আমি বার করতে পারি। কেমনে বার করতে পারি? দেখো এই সবটা ডিসটেন্স কত আছে ভাই? এই সবটা ডিসটেন্স x2 আর এই ডিসটেন্সটা কত আছে x1। তাহলে x2 থেকে x1 যদি বাদ দিই তবেই তো এটা পাবো না। তার মানে এই ডিসটেন্সটা কি হচ্ছে বলো? x2 মাইনাস x1 এইরকম আছে। ক্লিয়ার? আবার দেখো এই যে সবটা ডিসটেন্স, এই সবটা ডিসটেন্স কত আছে y2, আবার এতটুকু অবধি ডিসটেন্স কত আছে y1। তাহলে এই ডিসটেন্সটা আমরা বার করতে পারি। কিভাবে বার করতে পারি বলো? y2 মাইনাস y1। কারণ এই সবটা ডিসটেন্স থেকে এতটা ডিসটেন্স আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এই পার্টটা পেয়ে গেলাম y2 মাইনাস y1। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পেলাম? এই যে লাইনটা আছে এই লাইনটার ডিসটেন্স পেলাম, বা এই লাইনটার আমি দৈর্ঘ্য বার করতে পেরেছি, মেজারমেন্ট বার করতে পেরেছি। সেম ভাবে এই লাইনেরও মেজারমেন্ট বার করতে পেরেছি। ক্লিয়ার? কারণ এই পার্টটা যদি x2 মাইনাস x1 হয় তাহলে এই পার্টটা x2 মাইনাস x1 হবে। যেহেতু এই লাইন প্যারালাল আছে, এইগুলি প্যারালাল আছে, তাইলে এটা কি হবে? এটাও সমান হবে এই দুইটা লাইন। আচ্ছা, এবার কথা হলো
এই যে লাইনটা না, এই লাইনটা তো এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে বলো? থিটা অ্যাঙ্গেল তৈরি করছে না? এই লাইনটা এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে। তো কোনো একটা লাইন যদি এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, মানে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে আমরা কেন ধরে নিয়েছি? বিকজ আমরা তো জানি না, আমাদের বলে দেয়নি যে এই লাইন কত অ্যাঙ্গেল তৈরি করেছে। আমরা এখন কি বার করতে চাইছি? আমরা এখন কোনো একটা সরলরেখার স্লোপ বা প্রবণতা বার করতে চাইছি। যদি আমাদের থিটা জানা না থাকে, মানে কত অ্যাঙ্গেল করেছে অ্যাঙ্গেল জানা না থাকে, অ্যাঙ্গেল জানা ছাড়া আমাদের সম্ভব কিনা আর কোনো পদ্ধতিতে প্রবণতা বার করা বা স্লোপ বার করা, আমরা সেটা দেখতে চাইছি। তো এবার দেখো এখানে যে অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম যে সেই লাইনটা এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই লাইনের স্লোপ নিশ্চয়ই হবে m = tan থিটা। ঠিক আছে কথাটা? যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে, এবার থিটা তো আমি জানি না। এবার যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা মাস্ট বি থিটা হবে। ঠিক আছে? বিকজ কেন? কারণ এই কোণ আর এই কোণ করেসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ। কারণ এই লাইন আর এই লাইন, এই দুইটা লাইন প্যারালাল এবং এটা আছে ট্রান্সভার্সাল। এই লাইন প্যারালাল, এটা আছে ছেদক। তাহলে ছেদক থাকলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল আমরা বলতে পারি। যদি এই দুইটা অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল হয়, তাহলে এইটা যদি tan থিটা হয়, এখানে অ্যাঙ্গেল আছে tan থিটা, তাহলে আমরা যদি এইটা ট্রায়াঙ্গেল এ বি পি এর ক্ষেত্রে চিন্তা করি, tan থিটা ইকুয়াল টু কি হবে বলো? লম্ব বাই ভূমি হবে। আমরা যদি চিন্তা করি ইন ট্রায়াঙ্গেল এভিপি, এভিপি ট্রায়াঙ্গেলের মধ্যে এটা লম্ব এটা ভূমি, তাহলে tan থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো? লম্ব বাই ভূমি লিখতে পারি। লম্বের ডিসটেন্সটা কত? y2 - y1, ভূমির ডিসটেন্সটা কত? x2 - x1। তাইলে আমরা এখান থেকে দেখলাম আমাদের যদি অ্যাঙ্গেল জানা নাও থাকে, তবে আমি স্লোপ বার করতে পারবো যদি সরলরেখার উপর দুইটা বিন্দু জানা থাকে, বা ওই লাইনটার উপর, ওই স্ট্রেট লাইনের উপর দুইটা পয়েন্ট জানা থাকে। ওই স্ট্রেট লাইনের উপর যদি দুইটা পয়েন্ট, একটা x1 y1 আর একটা x2 y2, এরকম যদি দুইটা পয়েন্ট জানা থাকে, তাহলে আমরা অবশ্যই ওই স্ট্রেট লাইনের মধ্যে থেকে আমরা স্লোপ বার করতে পারবো। স্লোপ কেমনে বার করব? m = tan থিটা, আর tan থিটা বার করতে পারি পারপেন্ডিকুলার বাই বেস দিয়ে। পারপেন্ডিকুলার কত আছে? y2 - y1, বেস কত আছে? x2 - x1। তাহলে আমার জাস্ট দুইটা পয়েন্ট যদি জানা থাকে, x1 y1 আর একটা x2 y2, তাহলে আমি এই লাইনের স্লোপ বার করতে পারি y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। ক্লিয়ার স্টুডেন্টস? ওকে, দেন আমরা বলছি আবার ভাবো এমন দুইটা লাইন আছে যে দুইটা লাইন প্যারালাল টু ইচ আদার। দুইটা লাইন প্যারালাল টু ইচ আদার, একটা লাইনের প্যারালাল। ভাবো এইটা একটা লাইন আছে, এখানে একটা লাইন ড্র করলাম, এটা একটা লাইন, দেন এটা আরেকটা লাইন ড্র করেছি, দুইটা লাইন ড্র করেছি। এইটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এবং 1 প্যারালাল টু 2, মানে 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইন এই দুইটা প্যারালাল আছে, একজন আরেকজনের সমান্তরাল আছে বা প্যারালাল আছে, প্যারালাল টু ইচ আদার। এবার দুইটা লাইন যদি একটা প্যারালাল থাকে না, আমরা ধরলাম এই যে 1 নাম্বার লাইনটা এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা ধরলাম থিটা। আমরা ধরলাম যে 1 নাম্বার লাইনটা এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম থিটা। যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে 2 নাম্বার লাইনটা নিশ্চয়ই থিটা অ্যাঙ্গেলই তৈরি করবে, শিওর? ঠিক না বলো? কারণ 1 নাম্বার লাইনটা যদি এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, 2 নাম্বার লাইনও কিন্তু থিটা অ্যাঙ্গেল তৈরি করবে। বিকজ কেন বলো তো? কারণ আমি তো ধরেই নিয়েছি 1 আর 2 প্যারালাল। তাহলে 1 আর 2 নাম্বার লাইন যদি দুইটা লাইন যদি প্যারালাল হয়, তাহলে এইটা মাস্ট বি ছেদক। ছেদক হলে এই কোণ অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। অনুরূপ কোণ হলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও মাস্ট বি থিটা হবে। ঠিক আছে কথাটা? তাহলে আমি 1 নাম্বার লাইন থেকে 1 নাম্বার লাইনের স্লোপ বা প্রবণতা বার করছি। 1 নাম্বার লাইনের স্লোপ মানে m1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। m1 কত হবে বলো? tan থিটা। এবার 2 নাম্বার লাইনের স্লোপ যাকে আমরা m2 দিয়ে রিপ্রেজেন্ট করছি, m2 কত হবে বলো? tan থিটা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, 1 নাম্বার লাইনের স্লোপ আর 2 নাম্বার লাইনের স্লোপ, এই দুইটা স্লোপ আমরা সেম পাচ্ছি। এটাও tan থিটা, ওইটাও tan থিটা। আমরা বলতে পারি দুইটা লাইন প্যারালাল টু ইচ আদার হলে, মানে 1 নাম্বার লাইন আর 2 নাম্বার লাইন দুইটা লাইন যদি প্যারালাল টু ইচ আদার হয়, তবে আমরা এখান থেকে বলতে পারি লাইন দুইটার স্লোপ সমান, মানে m1 = m2 বলতে পারি। বুঝা গেছে কথাটা? দুইটা লাইন যদি প্যারালাল টু ইচ আদার হয়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি দুইটা লাইনের স্লোপ সমান হবে।
অথবা আমাদের যদি দুইটা লাইনের স্লোপ সমান দেওয়া থাকে না, তবে আমরা বলতে পারবো যে দুইটা লাইন প্যারালাল টু ইচ আদার, দুইটা লাইন একটা একটার প্যারালাল হবে। বুঝা গেছে? মানে দুইটা লাইন যদি প্যারালাল বলা থাকে আমরা বলতে পারবো দুইটা লাইনের স্লোপ সমান, আবার যদি স্লোপগুলি সমান বলা থাকে তবেও আমরা এখান থেকে কনভার্স পার্টটা বলতে পারবো, মানে লাইনসগুলো প্যারালাল। ক্লিয়ার? তো এবার আমরা দেখলাম যে দুইটা লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের স্লোপসগুলোর মধ্যে একটা রিলেশনশিপ থাকে। স্লোপসগুলোর মধ্যে রিলেশনশিপটা কি? দুইটা লাইন যদি প্যারালাল টু ইচ আদার হয় তাহলে তাদের স্লোপসগুলোর মধ্যে রিলেশনশিপটা হলো দুইটা লাইনের স্লোপসগুলো ইকুয়াল হবে। এবার কথা হলো দুইটা লাইন যদি প্যারালাল না হয়ে পারপেন্ডিকুলার হয় তবে কি তাদের স্লোপসগুলোর মধ্যে কোনো রিলেশন আছে বা তাদের স্লোপসগুলোর মধ্যে আমি কিছু রিলেশন লিখতে পারবো? হ্যাঁ, লিখতে পারবো। দেখো তাহলে দেখাচ্ছি এটা কেমনে হয়। স্লোপসগুলোর মধ্যে রিলেশন, দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার থাকে, দুইটা লাইন যদি একটা একটা পারপেন্ডিকুলার হয়। এবার বলছিলাম যে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, মানে এই যে দুইটা লাইন আছে, দুইটা লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় বা দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, তবে আমরা দুইটা লাইনের যে স্লোপ আছে স্লোপের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপ পাবো। দুইটা লাইনের স্লোপগুলোর মধ্যে রিলেশনশিপটা কি আমরা দেখছি। দেখো এই যে 1 নাম্বার লাইন বা অ্যাভি লাইন আছে না, অ্যাভি লাইনের যে স্লোপ আছে, অ্যাভি লাইনের স্লোপটাকে আমরা m1 দিয়ে লিখছি। আর এই যে সিডি লাইন আছে না, সিডি লাইনের যে স্লোপ আছে, সিডি লাইনের স্লোপটাকে আমরা m2 দিয়ে লিখছি, m2। ঠিক আছে? m2টা কি? স্লোপ অফ সিডি, আর m1টা কি? স্লোপ অফ অ্যাভি লাইনের স্লোপ আর সিডি লাইনের স্লোপ। এবার স্লোপগুলোর মধ্যে রিলেশনশিপটা আমি এস্টাবলিশ করে দেখাচ্ছি। ভাবো এই যে সিডি লাইনটা আছে না, সিডি লাইন এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে কথা? সিডি লাইন আমরা জানি না কত অ্যাঙ্গেল তৈরি করে, ধরে নিলাম আমরা এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে। যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে তাহলে সিডি লাইনের স্লোপ মানে m2 কত হবে বলো তো? tan থিটা হবে যদি থিটা অ্যাঙ্গেল তৈরি করে। ক্লিয়ার? এবার যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এই সবটা তো 180 না, 180 থেকে এতটুকু পার্ট, ব্লু কালারের পার্টটা থিটা বাদ, তাহলে এই পার্টটা কত হচ্ছে বলো? 180 মাইনাস থিটা, এমন হচ্ছে 180 মাইনাস থিটা। তো আমরা এখান থেকে যদি এই পার্টটা যদি 180 মাইনাস থিটা পাই, আবার এই অ্যাভি লাইনের স্লোপ বার করার জন্য অ্যাভি লাইন কত অ্যাঙ্গেল তৈরি করে সেটা আমার দরকার জানা। তো অ্যাভি লাইন এক্স এক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে আমরা জানি না। যদি না জানি তাহলে অ্যাভি লাইন এক্স এক্সের পজিটিভ ডিরেকশনের সাথে যত অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে আমি কি বলতে পারি? m বলতে পারি, m1 বলতে পারি, এবং m1 ইকুয়াল টু কত লিখতে পারি বলো? tan phi লিখতে পারি। m1 ইকুয়াল টু tan phi। দেখো যেহেতু আমরা এখানে যদি এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, ঠিক কিনা? ট্রায়াঙ্গেলের এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল আছে। তাহলে কোনো ট্রায়াঙ্গেলের যদি তিনটা অ্যাঙ্গেল জানা থাকে আমরা বলতে পারি তিনটা অ্যাঙ্গেলের যে সাম আছে phi প্লাস 180 মাইনাস থিটা প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে বলো? 180 ডিগ্রি হচ্ছে। সামটা এরকম আসছে। তাহলে আমরা বোথ সাইড 180 ক্যান্সেল করে দিতে পারি। আমরা যদি এখান থেকে phi এর ভ্যালু বার করি না, phi ইকুয়াল টু কি হবে? 90 কে সাইড চেঞ্জ করে নেব, তাহলে মাইনাস 90, আবার মাইনাস থিটাকে সাইড চেঞ্জ করে নিলে প্লাস থিটা। তো এইবার দেখো এই দুইটার মধ্যে থেকে আমি মাইনাস কমন নিতে পারি। মাইনাস যদি কমন নেই তাহলে 90-র সামনে হবে প্লাস আর থিটার সামনে হবে মাইনাস। বুঝা গেছে কথাটা? এবার আমরা এখানে কি করি? phi এর জায়গায় phi এর ভ্যালুটা বসিয়ে দিই। phi মানে কত? মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, এরকম। তাহলে আমরা জানি tan অফ মাইনাস থিটা যদি থাকে না, tan অফ মাইনাস থিটা, tan এর ভিতরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বাইরে চলে আসে, তাহলে মাইনাস tan থিটা। tan এর ভিতরে যদি মাইনাস থাকে মাইনাস বাইরে চলে আসে, তাহলে কি হয়? মাইনাস tan থিটা। তাহলে এখানেও tan এর ভিতরে যেহেতু মাইনাস আছে, মাইনাসটা বাইরে চলে আসবে, বাইরে চলে আসলে কত আসছে বলো? tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 মাইনাস থিটাকে আমরা কত বলতে পারি বলো? cot থিটা বলতে পারি। তো এখান থেকে m1 এর ভ্যালু কত পাচ্ছি? মাইনাস cot থিটা। m2 এর ভ্যালু কত পাচ্ছি? tan থিটা। তাহলে আমরা এখান থেকে দেখো m1 ইনটু m2 লিখতে পারি। m1 কত? মাইনাস cot থিটা, আর m2 কত? tan থিটা। তাহলে cot থিটা ইনটু tan থিটা কত হবে বলো? 1 হবে। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি m1 ইনটু m2 ইকুয়াল টু -1।
তার মানে আমরা পাচ্ছি যে এবি লাইন আর সিডি লাইন দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, মানে দুইটা লাইন যদি একজন আরেকজনের উপর পারপেন্ডিকুলার হয় বা লম্ব হয়, দেন আমরা বলতে পারবো যে লাইনের যে স্লোপসগুলি থাকবে না, স্লোপসগুলোর প্রোডাক্ট -1 হবে। স্ট্রেট লাইনের মধ্যে কিন্তু এই দুইটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে তোমার যদি দুইটা লাইন প্যারালাল হয় তাহলে লাইনসগুলোর স্লোপসগুলো ইকুয়াল হবে, মানে m1 = m2 হবে, আর দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাহলে স্লোপসগুলোর প্রোডাক্ট কত হবে? -1 হবে। ক্লিয়ার? প্রবলেম আছে কিছু? তাহলে এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এইগুলা ছাড়া তোমার হবেই না, স্ট্রেট লাইন তুমি এগোতেই পারবে না চ্যাপ্টারের মধ্যে। সো কিছু ভুলে না গেলেও এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখবে, যে দুইটা লাইন যদি প্যারালাল টু ইচ আদার হয় তাদের স্লোপসগুলো ইকুয়াল, দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাহলে স্লোপসগুলোর প্রোডাক্ট -1। ক্লিয়ার কথাটা? ওকে, এবার এই কনসেপ্টগুলোর সাথে না আরেকটা কনসেপ্ট দরকার আছে। তুমি তো এখানে জানো যে দুইটা লাইনের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এবার কথা হলো, এইখান থেকে আমি বলছি তোমার দুইটা লাইনের মাঝখানের অ্যাঙ্গেল যদি না দেওয়া থাকে, তুমি জানোই না দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল কত, তাহলে দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল যদি না জানা থাকে তাহলে দুইটা লাইনের মাঝখানের অ্যাঙ্গেল বার করার কোনো ফর্মুলা আছে কিনা? ফর্মুলা আছে, অবশ্যই থাকবে, আছে দেখি তো বলছি, ঠিক না? ওকে, তো দুইটা লাইনের মধ্যে কিছু অ্যাঙ্গেল আমাদের জানা নাই, দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল বার করার কি ফর্মুলা থাকতে পারে বা কি ফর্মুলা আছে? দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল বার করার ফর্মুলা আছে এরকম ধরনের। ভাবো এটা একটা লাইন আছে, এটা একটা লাইন আছে, দুইটা লাইন আছে, দুইটা লাইনের মাঝখানে আমরা কোনো অ্যাঙ্গেল জানি না, সেই অ্যাঙ্গেলটা ধরো থিটা ধরে নিলাম। দুইটা লাইনের মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয় তবে থিটার ভ্যালু আমরা বার করতে পারি থ্রু দিস ফর্মুলা, tan θ = m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 * m2, এটার মডিউলাস হবে, যেখান থেকে এবি কি এবি আর এই m1 কি m1 হলো একটা লাইনের স্লোপ, m2 কি m2 হলো সেকেন্ড লাইনের স্লোপ। প্রথম সরলরেখাটা বা প্রথম লাইনের স্লোপটা হলো m1 এবং দ্বিতীয় সরলরেখা বা দ্বিতীয় লাইনের স্লোপটা হলো m2। তবে এখান থেকে আমি tan θ বার করতে পারি, এবং tan θ বার করার ফর্মুলা কি? মডিউলাস m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2। ক্লিয়ার? প্রবলেম আছে বলো কিছু? বাস এই যে ফর্মুলাসগুলি না, এই ফর্মুলাসগুলি দিয়ে আমরা কিছু প্রবলেমস করব। আমাদের 10.1 এ যে প্রবলেমসগুলি আছে, আমরা প্রবলেমসগুলি চলো পরের লেকচারে দেখছি, ঠিক আছে?